নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আজকের আমি এসেছি ভেলোরে। চেন্নাই থেকে 29 কিলোমিটার দূরে এই ভেলোর অবস্থিত। এটা হলো খ্রিস্টান মেডিকেল কলেজ। তো আজকে আমি একজনের সাথে আলাপ করাবো, চলুন তার সাথে আমরা আলাপ করে নিই। আচ্ছা, তোমার নাম কি? সোনালী মণ্ডল। তুমি কোথা থেকে এসেছো? আমি কলকাতা থেকে এসেছি। আর তোমার কি হয়েছে? আমার যে দু সাইডে হাইপনের জয়েন্ট আছে না, ওখানে ক্ষয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই হিপ বোন জয়েনে এই যে এটা হলো, কি করে হলো? এটা আমার শ্বশুর বাড়িতে হ্যাঁ, আমার স্বামী আমার টর্চার করতো ওরা আমার উপরে। তারপরে আমাকে মেরে ফেলার জন্য ওরা আমার স্লো পয়জনের ইঞ্জেকশন দিয়েছিল। আচ্ছা, সেই স্লো পয়জনটা আস্তে আস্তে সারা শরীরে গিয়ে হাড়গুলো ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছিল, কিন্তু আমার এখানটায় বেশি ক্ষয়ে গেছে। আচ্ছা, শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি জনাইয়ের কৃষ্ণরামপুরে। আর তোমার যে হাজবেন্ড ছিল তার নাম কি ছিল? রাজা বাগ, না রাজা তো ডাক নাম, ভালো নাম সৌরভ বাগ। আচ্ছা, এই সম্বন্ধটা কি করে হলো, মানে কি কোনো দেখাশোনা করে? হ্যাঁ হ্যাঁ, দেখাশোনা করেই হয়েছিল, ওর মামিই নিয়ে এসেছিল সম্বন্ধটা। আচ্ছা, আর বিয়েটা কবে হয়েছিল, কত সালে? বিয়েটা আমাদের 19 সালে হয়েছিল। আচ্ছা, 2019-এ। 2019-এর মাস ছিল মে মাস। মে মাসে। আচ্ছা, বিয়ের পর থেকে কীরকমভাবে তোমার সাথে ব্যবহারটা করতো? খুবই টর্চার করতো ওরা আমাকে, মাঝে মধ্যে খেতে দিত না ঘরে। সেটা কি প্রথম অবস্থা থেকেই? হ্যাঁ, প্রথম থেকেই। আচ্ছা, 2-3 দিন ঘরে আটকে রেখে দিত, খেতে দিত না, ডাক্তার দেখাতো না, খুব মারধরও করতো। এখানে মেরে তো কালো কালো করে দিয়েছিল, দিয়ে তারপরে বলল ঠিক আছে চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। ডাক্তার আমাকে বলল যে এই কালো কালোগুলো রক্তে জমে আছে, যদি তোমাকে ইঞ্জেকশন দিই তাহলে ঠিক হয়ে যাবে। তারপরে ওইটার নাম করে আমার স্লো পয়জনের ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছিল। আচ্ছা, দেওয়ার পরে আস্তে আস্তে আমি হাত টাতগুলো সব অকেজো হয়ে যাচ্ছিল, আমি কোনো কাজ করতে পারছিলাম না, হাঁটতে পারছিলাম না, আচ্ছা, খেতে পারছিলাম না। তখন সেই অবস্থায় ওরা আমাকে ট্রেনে তুলে দিল। আচ্ছা, ওখান থেকে ট্রেনে তুলে দিল। তুমি কি একা এসেছিলে না কেউ তোমাকে নিয়ে এসেছিল? না, আমাকে একাই ট্রেনে তুলে দিয়েছিল, কারণ আমরা বিহারে থাকতাম, ওদের বিজনেস বিহারে, তো বিহার থেকে একাই চলে এসেছি আমি ওই শরীর খারাপ নিয়ে। আচ্ছা, মানে বিহার থেকে তুমি হাওড়া পর্যন্ত একা এসেছি? তারপরে কি নিয়ে এসেছো? হাওড়াতে আমার দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, আমার দাদাকে নিয়ে এসেছি হাওড়া থেকে। আচ্ছা, নিয়ে তখন থেকে আমি শরীর খারাপে পড়েছিলাম, আমি 2 বছর ধরে। আচ্ছা, এই যে টর্চারিংগুলো তোমার উপরে করতো, তুমি কখনো বাড়িতে জানাতে না মাকে? প্রথম জানাতাম না, কিন্তু লাস্টে যখন দেখলাম এরা মেরে ফেলার প্ল্যান করলো, তখন বাড়ি জানালাম। তখন বাড়ির লোক বললো ঠিক আছে তুই চলে আয়, তারপর ওদের ব্যবস্থা করব। আচ্ছা, তো তুমি ভেলোরে কি করে আসা হলো তোমার? ভেলোরে এসেছি, মানে আমি কলকাতায় তো করাতে পারতে তুমি। কলকাতায় 2 বছর ট্রিটমেন্ট করেছি, কিন্তু ওরা ভুল ট্রিটমেন্ট করেছে, এটা ধরা পড়েনি। ওদেরকে তখন বলেছিলে এই যে তোমাকে যে? হ্যাঁ, বলেছিলাম যে আমার শরীর খারাপ। ওরা কিছু বলেনি, ওরা উল্টে বলছে যে আর নেবই না কে, বলছে অনেক টাকা খরচা হচ্ছে, তারপরেও কাজ করতে পারবে না, বসিয়ে বসিয়ে খাওয়ার থাকে, কি করতে নেবো ওকে। আচ্ছা, সেটা ওদের বাড়ি, সেটা শ্বশুর? আমরা গেছিলাম একবার সবাই মিলে শ্বশুর বাড়িতে। হ্যাঁ, আচ্ছা, কৃষ্ণরামপুরে ওরা এসেছিল, ওখানে গেছিলাম। তখন বললো যে আমরা আর নেবো না ওকে, ওর এত শরীর খারাপ, ওকে নিয়ে কি করবো আমরা। আচ্ছা, এবার ডাক্তারের কাছে তোমরা যে ওরা যে তোমাদের একটা পয়জন তোমাকে দিয়েছে, তো ডাক্তার কি সেটাকে তোমরা বলেছিলে? মানে কলকাতায় তো প্রথমে ট্রিটমেন্ট করেছে। কলকাতায় বলেছিলাম, কিন্তু কলকাতা ওরা ধরতে পারিনি যে স্লো পয়জনটা দিয়েছিল কিনা, কিন্তু এই ভেলোরে এসে এরা ধরতে পেরেছিল যে আমার শরীরে স্লো পয়জন দেওয়া হয়েছে। স্লো পয়জনের জন্যই আমার এই সারা শরীরে হাড়গুলো ক্ষয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনারা শুনলেন এবং আমার কাছ থেকে পুরোটাই শুনলেন, ওর কাছ থেকে শুনলেন। আপনারা একবার দেখুন ও কীরকম ছিল, আমি ওর ফটোগুলো আপনাদেরকে দেখাবো। আর তার সঙ্গে দেখুন এখন কি ওর পরিস্থিতি করেছে। তো এই যে দেখুন পাগুলো পুরো অকেজো হয়ে গেছিলো। এই পা কিন্তু অপারেশন করা হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, প্রায়
5 লাখ 6 লাখের ওপরে খরচ হয়েছে, যেটা হয়তো কলকাতায় আরও বেশি হতো, এবং কলকাতায় এটা হয়তো সম্ভবও হতো না। শুধু তাই নয়, ওর নার্ভের কিছু জায়গায় প্রবলেম হয়েছে, মানে পুরো মানে একটা পয়জন পুরো শরীরটাকে পুরো শেষ করে দিয়েছে। মেন্টালির দিক থেকে অনেকটা ভেঙে পড়েছিল। যখন আমি প্রথম ওকে দেখি তখন ওর ওর এত খারাপ অবস্থা ছিল। ওর মা কোনো কিছু উপেক্ষা না করে সেখান থেকে ওকে নিয়ে ট্রেনে করে এতটা দূরে এসছে, আর আজকের ওর ট্রিটমেন্ট হচ্ছে। তো যাই হোক, এই যে অপারেশন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরেও ওর অনেক রকম প্রবলেম ছিল, সেই সবগুলো চেক আপ হচ্ছে, বড় বড় ডাক্তাররা দেখছে। এবং ওরা বলেছে যদি ও আগে আসতো হয়তো ওরা ওষুধের মাধ্যমে পয়জনটাকে ওর শরীর থেকে বের করে দিত, কিন্তু কলকাতায় চিকিৎসা করে অনেকটা সময় চলে গেছে, তো যার ফলে এখানে আসতে একটু দেরি হয়েছে, আর যার ফলে ওর এই পরিস্থিতি। এবার আমার দ্বিতীয় যে প্রশ্ন, এই যে ও এত বড় একটা কাজ করলো, তো ওর জন্য তোমরা কিছু তো স্টেপ নিয়েছিলে, কি হলো? মানে তুমি চলে আসার পরে কি? স্টেপ নিয়েছিলাম, আমরা ওর নামে ডিভোর্স কেস করেছি, কিন্তু আমার শরীর খারাপের জন্য তো আমি যেতে পারছি না আর। আচ্ছা, ওর কোনো জেল ফেল কিছু হয়েছে? জেল হয়েছিল, 14 দিনের জেল হয়েছিল, তারপরে বেরিয়ে এসেছে। ও 14 দিন পরে বেরিয়ে এসছে, হ্যাঁ, জামিন দিয়ে? জামিন দিয়ে বেরিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা, এই হলো অবস্থা। ঠিক আছে, এবারে আমরা আজকের ওর মায়ের সাথে একটুখানি কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে একটা জিনিস জেনে রাখুন, এই যে মানুষ যে দূর প্রান্ত থেকে যে আসে ভেলোরে, ভেলোরে কিন্তু সত্যি এসে কেউ কিন্তু ফিরে যায় না। এই মেয়েটির এরকম অবস্থা বললে বিশ্বাস করবে না, সেই মেয়েকে মানে কি অবস্থায় এনেছিল তার মা, আর আজকের সে কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে অনেক রিকভার করেছে। আগে ওকে যেভাবে ভেঙে থাকতে দেখতাম, কতটা অসহায় ছিল, সেখান থেকে উঠেছে। আমাদের সমাজে এখনও কত মেয়েরা পেছনে পড়ে রয়েছে, এইভাবেই আমাদের বাবা মারা তাদের জন্য কত কষ্ট করে, মারা দূর প্রান্ত থেকে নিয়ে আসে খালি শুধুমাত্র একটু চিকিৎসার জন্য। তো আজকের কিন্তু আমরা ওর মায়ের সাথে কথা বলবো, মায়ের কাছ থেকে জানবো কিভাবে ওর মা নিয়ে আসলো, ওর কাছ থেকে তো শুনলামই। তো চলুন ওর মার কাছে যাই। আচ্ছা, এই হলো সোনালির মা, ঠিক আছে, সোনালি মণ্ডল। তো কাকিমা, তোমার নাম কি? আমার নাম উৎপলা মণ্ডল। আচ্ছা কাকিমা, তুমি বলো যে তোমার মেয়ে কীরকম সিচুয়েশনে তোমার কাছে ফিরে এসেছিল, তারপর তুমি ওকে নিয়ে আসার পর এখানে কিভাবে আনলে, এবং কীভাবে তোমার মেয়ে উপকার পেয়েছে এখান থেকে? ওখানে খুবই খারাপ ছিল, যখন ওকে নিয়ে এলাম হ্যাঁ। তখন ওর গা হাত পায়ে ফোলা ছিল। আচ্ছা। দিয়ে সেই অবস্থায় নিয়ে আমি জামাইদের কাছে ফোন করলাম, জামাইরা ভালো জায়গায় পিজিতে নিয়ে গেল। আচ্ছা। দিয়ে পিজিতে ট্রিটমেন্ট করছিলাম, দিয়ে ওখানে বাতের ট্রিটমেন্ট হচ্ছিল, বাত ধরা পড়েছিল। এইভাবে আমি 2 বছর পিজিতে যাওয়া আসা করেছি। তারপরে দেখলাম কোনো ফলাফল পাচ্ছি না, তখন আমি বাড়িতে মদ না নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম নিয়ে। দিয়ে এখানে এসে সবাইকে জিজ্ঞেস করে আমি চিকিৎসা শুরু করেছিলাম। কিন্তু এখন তুমি কিরকম দেখছো ইমপ্রুভমেন্ট? সবাই তো বলে চেন্নাইতে এসে ফল পায়। এখন এসে এখানেই দেখলাম যে ওর সব কিছু ভালোর দিকে যাচ্ছে। আচ্ছা, দেখুন একটা মায়ের চোখের জল, কতটা কষ্ট হলে একজন মা কাঁদে তার সন্তানের জন্য। সর্বস্ব দিয়েই তো একটা মেয়ে অনুষ্ঠান করে তার মা তাকে বিয়ে দিয়েছিল, সমস্ত কিছু। আর আজকে দেখুন, আমি চাই ওদের উপযুক্ত শাস্তি হোক। আমার মেয়েকে যেরকম শাস্তি দিয়েছে আমি সেরকমই চাই। অবশ্যই এরকম মানুষদের শাস্তি হওয়াই উচিত। আর ওরা যে ওই যে উকিলকে ঘুষ খাইয়ে ভালোভাবে নিজের মতন স্বাধীনতাতে ঘুরছে, ওইটা যেন না হয়। আমার মেয়ে যেরকম কষ্ট পাচ্ছে ওদেরও যেন শাস্তি হয়, এটাই আমি সবার কাছে চাচ্ছি। সমাজে এখনও মেয়েরা কিন্তু অনেক পেছনে রয়েছে, তো আমাদের এই সব যেসব ছেলেরা এরকম করছে এদের সত্যি শাস্তি হোক। আমরা প্রত্যেকেই চাই এরকম একটা সুন্দর মেয়েকে যে অবস্থা পরিস্থিতি সৃষ্টি করেছে আপনারা দেখতে পাচ্ছেন, ওর অবশ্যই শাস্তি হোক। আর আগামী দিনে সোনালি যাতে আরও সুস্থ হয়ে উঠুক। আর আপনাদের অবশ্যই বলবো, যে কোনো পরিস্থিতিতে হোক, যখন দেখবেন কোনোভাবে চিকিৎসার কোনো গাফিলতি হচ্ছে, অবশ্যই আপনারা ভেলোরে আসুন। ভেলোরে আসলে অন্তত তার প্রাণটা ফিরে আসবে। এবং আমরা কেন, অধিকাংশ 100% মানুষ কিন্তু আজ এই দূর প্রান্তে এই বিশ্বাস নিয়ে আসে, তো সেরকমই ওরা বিশ্বাস নিয়ে এসেছে, আর সেটা অনেক সাকসেস হয়েছে। আমি যখন প্রথম দেখি ওকে, তখন যে পরিস্থিতি ওর ছিল তার থেকে অনেক ওর ইমপ্রুভমেন্ট এসছে। তো আমি চাই সেই সব মানুষদের শাস্তি হোক। ওর মায়ের এত কষ্ট করে আনা চোখের, মানে এত কষ্ট করে দূর প্রান্তে আনা, ওর মাকে দেখেছি আমি কাঁদতে,
কত কষ্ট পেতে, তার একটা মাত্র মেয়ে, এত কিছুভাবে তাকে বিয়ে দেওয়া হয়েছে, তারপরে কোনো দিন কোনো বাবা মা আশা করে না তার সন্তান যাতে অত্যাচারিত হয়, এরকম অবস্থায় থাকে। তো ওর মার মতন এরকম যদি প্রত্যেকটা মা সমাজে, প্রত্যেকটা মা এইভাবেই সন্তানের জন্য দাঁড়ায়। অনেক সময় দেখা যায় যে সন্তানদের নানান পরিস্থিতি, নানান কষ্ট আসে, হয়তো বাবা মা সমাজের জন্য, ইসের জন্যে হয়তো সন্তানদের সেখানে রেখে আসে, কিন্তু উনি যে মেয়ের জন্য যতটা করেছে সেটা আমি দেখেছি। তো মনে হলো আজকে আপনাদের সামনে তুলে ধরে। আর আপনারা যদি পারেন শেয়ার করুন, আর এরকম ধরনের মানুষের যেন শাস্তি হয়। তো আজকে আর কিছু বলতে চাও কাকিমা তুমি? আমি ওই একটা জিনিসই চাই, যে আমার মেয়ে যেরকম কষ্ট পাচ্ছে ওদেরও সেই শাস্তিটা যেন সবাই দেয়। অবশ্যই সেই শাস্তি অবশ্যই পাবে। সোনালি, তুমি কি বলতে চাও? আমার খুব যন্ত্রণা হচ্ছে। খুব কষ্ট পায় মেয়েটা, খুব কষ্ট পায়। এবং ওর যে আমি আপনাদের কিছু ফটো দেখাবো, আজকের ও এরকম হয়ে গেছে, ও কিন্তু এরকম ছিল না, একটা প্রাণ চঞ্চল, মানে একটা হাসি খুশি একটা মেয়ে। আমি ওর ফটো দেখেছি, এত মিষ্টি একটা মেয়ে, আজকের কি পরিস্থিতি দেখুন। ওর বয়সটা কি, ওর চোখের তলায় কালি, মুখের তলায়, ওর হাত ফাতগুলো দেখুন আপনারা, পা। মেয়েটাকে সম্পূর্ণ 2 বছর ধরে বিছানায় ছিল, আর 2 বছর কন্টিনিউয়াস ওর মা ওর পিছনে খেটে গেছে। এমনকি এমনও গেছে ও বিছানার মধ্যেই টয়লেট বা এবং পটি সমস্ত কিছু ওর মা করাতো, ঠিক একটা যেমন ছোট শিশুকে মা করায় সেইভাবে। তো আমি চাই ওর শাস্তি হোক। মা এত কষ্ট করে নিয়ে এসছে, ওর মারও যেন শান্তি পায় এবং অন্য কারোর সাথে এই জিনিসটা না ঘটে। আর প্রত্যেককেই বলবো, যখন মেয়েকে বিয়ে দিচ্ছ, সেটা অ্যারেঞ্জ ম্যারেজ হোক, লাভ ম্যারেজ হোক, অবশ্যই সেটা ভালো করে খোঁজ নাও, তারপরেই এগাও। তো আজকের আপনারা দেখলেন, আর আপনাদের অবশ্যই মতামত জানাবেন, আর এটা খুব বেশি করে শেয়ার করুন, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে।